মাসুদ রানা সিরিজের গল্প আমি সোহানা পর্ব 6। রাত কিন্তু অনেক হলো, তুমি শোবে না? বলল আশরাফ। না, মাথা নেড়ে বলল জেনি। ঘুম আমার আসবে না, তবে তুমি যদি ক্লান্ত বোধ করো বসে থেকো না। আমাকে ঘুমাতে নিষেধ করা হয়েছে, ব্যাখ্যা করলো আশরাফ। অস্ত্র ও ট্রাঙ্কুইলাইজার দুটোই দিয়ে গেছে সোহানা। অস্ত্রটা দিয়েছে তোমাকে পাহারা দিয়ে রাখার জন্য, আর ট্রাঙ্কুইলাইজার দিয়েছে নিজের বা তোমার পায়ে যাতে গুলি না করে বসি। আশরাফ দেখলো জেনের চেহারা থেকে উদ্বেগের রেখাগুলো ঝরে পড়ছে। ছোট্ট করে হাসলো সে। বিনয় না কৌতুক, কোনটা? জানতে চাইল জেনি। বিনয় বলে আসলে কিছু নেই। তোমার যখন মনে হয় একজন মানুষ তার মূল্য কম করে ধরছে, আসলে তার চেয়েও অনেক কম মূল্য তার। আর কৌতুক হলো জীবনের মৌলিক উপকরণ, এটার গুরুত্ব অপরিসীম। কিন্তু আমি শুনেছি তুমি অঙ্কশাস্ত্রে পণ্ডিত, দার্শনিকও, তা তো কেউ বলেনি। কেন, তুমি জানো না? অঙ্ক আর দর্শন দুটো তো একই জিনিস। উমা কি বলে? উত্তেজিত হয়েও না, সাবধান করলো আশরাফ। বলো তো, একটা ট্রাঙ্কুইলাইজার দিই? না ধন্যবাদ, এখনই নয়। তোমার সঙ্গে সম্পূর্ণ একমত আমি। খানিকটা কেমিক্যাল আমাকে শান্ত থাকতে বলবে, উত্তেজনায় বা উদ্বেগে যখন আঙুল কামড়াবার সঙ্গত কারণ আছে আমার, আইডিয়াটা অপমান কর। আরো ভালো উপায় জানা আছে আমার। সিগারেট প্লিজ। আশরাফের রুমে রয়েছে ওরা। 2 ঘন্টা আগে ওয়েটার খাবার ও 1 বোতল ওয়াইন দিয়ে গেছে ওদেরকে। ওয়েটার দেখে গেছে বিছানায় শুয়ে ম্যাগাজিনের পাতা উল্টাচ্ছে জেনি ওরফে বব রিগান। হোটেলটা পুরনো, পরিবেশটা শান্ত। শুধু শার্ট আর ট্রাউজার পরে আছে আশরাফ, জেনির পরনেও তাই। জেনির সিগারেটটা ধরিয়ে দিল আশরাফ। লবিতে দাঁড় করিয়ে আমাকে যেভাবে খাতায় সই করালে, তারপর তুলে আনলে কামরায়, সত্যি দারুণ দেখিয়েছ, বলল জেনি। রানা বলছিল নিজেকে যতটা ভাবো তার চেয়ে অনেক বেশি বুদ্ধিমান তুমি। রানা আর সোহানা, ওদের দুজনের কথা আর বলো না। ওরা আসলে নিখুঁত হতে বাধ্য করে লোককে। একটা কাজ দিয়ে এমন ভাব দেখায় যেন বদ্ধ মাতাল ছাড়া এই কাজে কারো ভুল হতে পারে না। কাজেই যেভাবে হোক তোমাকে ম্যানেজ করে নিতেই হয়। ওরা না জেনে কারো উপর আস্থা রাখবে, এ আমার বিশ্বাস হয় না, বলল জেনি। ওরা জানতো তুমি সামলে নিতে পারবে। তবে সত্যি আমি দুঃখিত তোমাকে যদি বিপদে ফেলে থাকি। তোমাকে বোধহয় ইচ্ছার বিরুদ্ধে এই অভিযানে আনা হয়েছে, তাই না? ভাব দেখিয়েছি আমার খুব উৎসাহ, বলল আশরাফ। এরকম ভাব দেখাতে বাধ্য হয়েছি আমি, কারণ তা না হলে আমাকে কাপুরুষ মনে করা হতো। তবে এসেছি বলে এখন আমি খুশি। সত্যি খুশি সে। মারামারি কাটাকাটি ঘৃণা করে আশরাফ, হিংস্র মানুষকে ভয় পায়। এই একই ঘৃণা ও ভয় জেনির মধ্যেও আবিষ্কার করেছে সে। এর আগে কখনো রানা বা সোহানার সঙ্গে কোনো অভিযানে ছিলে তুমি? ওরা কে, ওদের পেশা কি, এসব আমি জানতে চাইছি না। ওদেরকে জিজ্ঞেস করে স্পষ্ট কোনো উত্তর পাইনি যখন, তোমাকে জিজ্ঞেস করাটা অন্যায় হবে। না, ছিলাম না। তবে একবার অন্তত ওদের সঙ্গে থাকার খুব ইচ্ছে হয়। সে কথা ভেবেই মস্কো থেকে লন্ডনে সোহানার কাছে ছুটি কাটাতে আসা এবার। সোহানা তোমার কাজিন, আমি জানি, কিন্তু জানি না তার সঙ্গে কতটুকু ঘনিষ্ঠ তুমি। বলার পর ক্ষীণ ও আড়ষ্ট হাসি দেখা গেল জেনির ঠোঁটে। ইচ্ছে হলে বোকা কানাডিয়ান মেয়েটিকে চুপ থাকতে বলতে পারো। দ্যাটস অল রাইট। হ্যাঁ, আমরা অত্যন্ত ঘনিষ্ঠ। ও আচ্ছা, ম্লান সুরে বলল জেনি। আমার ধারণা ছিল সোহানার সঙ্গে রানার সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ। তাও সত্যি, তোমার ধারণা ঠিকই আছে। তবে দুটোর সম্পর্ক সম্পূর্ণ আলাদা কোয়ালিটি। কিরকম? রানা আর সোহানার সম্পর্কটাকে সহজেই ব্যাখ্যা করা যায়, বলল আশরাফ। ওরা পরস্পরকে ভালোবাসলেও বাসতে পারে, অন্তত দৃশ্যত কোনো বাধা নেই। কিন্তু আমার আর সোহানার সম্পর্কটা সহজে ব্যাখ্যা করা সম্ভব নয়। বিস্মিত দেখালো জেনিকে। কেন? কারণ সোহানা হলো আমার হিরোইন, আমি তার একজন অন্ধ ভক্ত, স্টার অ্যান্ড ফ্যান। ব্যাপারটা ভারী জটিল জেনি। ফ্যান আর স্টারের মধ্যে যে ব্যবধান তা কখনো খুঁজবার না। এমনিতে দেখলে মনে হতে পারে সোহানা আর আমার মধ্যে বন্ধুত্বের সম্পর্ক রয়েছে, কিন্তু তা ঠিক নয়। আমরা বন্ধু নই, আবার গুরু শিষ্যও নই। ব্যাপারটা জটিল নয়?
অঙ্কে পণ্ডিত, যোগফল মেলাতে পারছো না? যোগফলে কোনো কিছু অবশিষ্ট থাকে না, শূন্য। হেসে উঠল জিনি। তাই যদি হয়, যোগফল যদি শূন্যই হয়, এর মধ্যে আমি কোনো জটিলতা দেখছি না। কিছু যদি মনে না করো, এবার আমি একটা প্রশ্ন করতে পারি? আমি মনে করলেও শোনো না, কেমন? রানাকে তোমার কেমন মনে হলো? মৃদু স্বরে জানতে চাইল আশরাফ। হঠাৎ স্থির পাথর হয়ে গেল জিনি, কথা বলল না। কি হলো জিনি? একটু ব্যাকুল শোনালো আশরাফের গলা। ইতস্তত করার কিছু নেই, আমি কিছু মনে করব না। অল্প সময়েও অনেক সম্পর্ক ঘনিষ্ঠ হতে পারে। আরো কয়েক সেকেন্ড পর বিড়বিড় করলো জিনি, স্টার অ্যান্ড ফ্যান আশরাফ। মাই গড, কি বলছো? রানার মতো ভদ্রলোক আমি জীবনে দেখিনি, কোনোদিন দেখবো বলেও বিশ্বাস হয় না। সত্যি আমার হিরো। আমি ওর অন্ধভক্ত, আক্ষরিক অর্থে। হেসে উঠল আশরাফ। আমাদের দুজনের মধ্যে তাহলে দেখা যাচ্ছে অনেক মিল। সেজন্য তোমার খুশি লাগছে? লাগছে। তোমার? হাত বাড়িয়ে আশরাফের কাজ ছিল জিনি। আমারও। এরকম মিল সাধারণত দেখা যায় না। খানিক পর বলল সে, কি ঘটছে জানার কোনো উপায় নেই? সোহানা আছে কিনা জানার জন্য পুলিশ স্টেশনে ফোন করা যায় না? না জিনি। চেয়ার ছেড়ে দাঁড়ালো আশরাফ, জিনির পাশে হাঁটু গেড়ে বসলো, তার একটা হাত ধরলো। নরম সুরে আবার বলল, উদ্বিগ্ন আমিও জিনি, ওদের দুজনের জন্য। কিন্তু অপেক্ষা করা ছাড়া কোনো উপায় নেই আমাদের। ভালো কোনো খবর থাকলে ঠিকই জানাবে সোহানা। আমরা ফোন করে জানার চেষ্টা করলে ওদেরকে বিপদে ফেলা হতে পারে। তার মানে ভালো কোনো খবর এখনো সৃষ্টি হয়নি। তুমি ইতিমধ্যে নিশ্চয়ই জেনেছো আমি অপটিমিস্ট নই। তবু তোমার উদ্বেগ দূর করার জন্য কোনো ভান করছি না। বলছি না যে সব ঠিক হয়ে যাবে। মাথা ঝাঁকালো জেনি। তবে দুজনকেই আমি চিনি। যদি কোনো বিপদে পড়ে নিজের চেষ্টায় বেরিয়ে আসতে পারবে রানা, আমার অন্তত তাই বিশ্বাস। আর সোহানা যদি বিপদে পড়ে, সেও নিজেকে রক্ষা করতে জানে। তাছাড়া পরস্পরের বিপদে ঝাঁপিয়ে পড়বে ওরা। এসবে আমার অভিজ্ঞতা ও বিশ্বাস। তবু যে আমার উদ্বেগ কমছে তা নয়। আশরাফের হাতে মৃদু চাপ দিয়ে বড় করে নিঃশ্বাস ছাড়ল জিনি। ঠিক আছে, আমিও তাহলে তোমার মতো বিশ্বাস করলাম। তবু বলবো, এভাবে অপেক্ষা করাটা সাংঘাতিক কঠিন। সোহানাও তাই বলে, সাংঘাতিক কঠিন। সিধে হলো আশরাফ। কিন্তু রামি খেলতে পারো ব্রেল গার্ড দিয়ে? ঝট করে আশরাফের দিকে মাথা ফেরালো জিনি, চেহারায় বিস্ময়। হ্যাঁ অবশ্যই, জুলির সঙ্গে প্রায় খেলতাম, কিন্তু কার্ড নেই। লন্ডনে প্লেনে চড়ার আগে 2 প্যাকেট তাস কোনো রকমে জোগাড় করেছি, বলল আশরাফ। আমার সুটকেসে আছে। সরে এলো সে। সুটকেস খুলছে আশরাফ, শব্দগুলো মন দিয়ে শুনছে জিনি। তার চেহারায় অদ্ভুত একটা ভাব ফুটে উঠল। যে লোক অনিচ্ছা সত্ত্বেও লন্ডন থেকে এখানে এসেছে, খানিক পর বলল সে, তার সুটকেসে ব্রেল তাস? মন্দ নয়, সত্যি মন্দ নয়। রোজিনার মতো মহিলা জীবনে কখনো দেখেনি রানা। বেশ লম্বা ও মোটাসোটা, ব্রাউন আর আঁচিলের দাগে ভরা হলদেটে মুখ, মাথায় লালচে চুল, মাঝখানে সিথি, খুলের পেছনে শক্ত খোপা করা, ধূসর রঙের একটা কোট আর পুরনো জুতো পরে আছে। তবে রানার বিমূঢ় বোধ করার কারণ তার কাপড় চোপড় বা চেহারা নয়। সস্তা দরের একটা সুটকেস খোলা অবস্থায় পড়ে রয়েছে বিছানার উপর। পাশে বসে রয়েছে রোজিনা, কোলের উপর একটা গ্রেনেড, হাতে একখানা ওয়্যার কাটার। ব্যবহার করার জন্য এখনো তৈরি করা হয়নি গ্রেনেডটাকে। পিন বের করে নিল সে, কেটে আলাদা করলো রিংটা। তারপর সুটকেস থেকে ছোট একটা ফাইল বের করে হালকাভাবে ঘষতে শুরু করলো পিনে, ওটা যাতে ঢিলেভাবে ফিট করে। মাত্র 5 মিনিট আগে পৌঁছেছে সে। লিভিং রুমে পেনিফিদারের সঙ্গে চাপা স্বরে আলাপ হয়েছে তার। তারপরেই সুটকেস নিয়ে বেডরুমে ঢুকেছে। ভেতরে ঢুকে ব্রুনেল ও নিকেলের সঙ্গে কুশল বিনিময় করেছে সে। ভঙ্গিটা ছিল গম্ভীর ও আত্মমর্যাদায় ভরপুর। তারপর মন দিয়েছে নিজের কাজে। পিনের উপর কাজ শেষ করলো সে। চেহারা দেখে মনে হলো সন্তুষ্ট হয়েছে। সরু তারের একটা রিল তুলে নিল হাতে। তারের প্রান্তটা 1/2 ইঞ্চি লম্বা কপার টিউবের ভেতর ঢুকিয়ে আরেক দিক থেকে বের করে আনলো।
এরপর প্লায়ার্সের সাহায্যে তারের প্রান্তটা পিনের বাঁটের চারধারে শক্ত করে পেঁচালো। মনে নিদারুণ অস্বস্তি একদৃষ্টে তাকিয়ে আছে রানা। রোজিনা কাজ করছে, তার বিশ্রী চেহারায় বিতৃষ্ণার ভাব ফুটে আছে, তবে তার হাত চলছে অভ্যস্ত দক্ষতার সঙ্গে। বোঝা যায় এ ধরনের কাজ আগেও বহুবার করেছে সে। সুটকেস থেকে বড়সড় টিন বের করলো, মাথায় স্ক্রো ক্যাপ পরানো, তারপর অয়েল স্কিনে মোড়া হলুদ পুটিং এর মতো দেখতে কি যেন একটা তুলে নিল সুটকেস থেকে। অয়েল স্কিন থেকে জিনিসটা বেরোতেই চিনতে পারলো রানা, প্লাস্টিক এক্সপ্লোসিভ। অয়েল স্কিন থেকে খানিকটা করে প্লাস্টিক এক্সপ্লোসিভ নিয়ে টিনের তলায় চেপে ধরছে রেজিনা। মুখ হাড়ি করে তার কাজকর্ম দেখছে নিকেল। নিকেলের দিকে একবার তাকালো রোজিনা। ঘৃণা ও বিতৃষ্ণায় তার নাকের ফুটো কুঁচকে উঠল। আবার কাজ শুরু করে বিড়বিড় করে কি যেন বলল। নিকেল ও রোজিনা পরস্পরকে সহ্য করতে পারে না, কারণ তাদের মানুষ মারার পদ্ধতি এক নয়। সরু ইস্পাতের ডগা দিয়ে টিনের ঢাকনিতে একটা ফুটো করলো রেজিনা। ফুটোর ভেতর ঢুকিয়ে দিল টিউবটা। দরজা খুলে ভেতরে ঢুকলো পেনিফিদার, পেছনে ব্রনেল। মুখ তুলে ওপর দিকে তাকালো রেজিনা, ভাঙা ভাঙা ইংরেজিতে বলল, ওখানে একটা স্ক্রু আই লাগানো দরকার। সিলিং এর একদিকে হাত তুলল সে, দেয়াল থেকে 6 ফুট দূরে রেডিয়েটরের সঙ্গে হ্যান্ডকাফ পরা অবস্থায় রানা যেখানে দাঁড়িয়ে রয়েছে। আপনার লোককে তাড়াতাড়ি করতে বলুন। নিকেলের দিকে ফিরে মাথা ঝাঁকালো পেনিফিদার। ছোট্ট একটা টেবিল টেনে এনে সেটার উপর একটা চেয়ার বসালো নিকেল। তার হাতে 1 ইঞ্চি আকারের স্ক্রু আই ও তুরপুন ধরিয়ে দিল রোজিনা। চেয়ারের উপর দাঁড়ালো সে। কড়িকাঠে আটকাও নিকেল, নির্দেশ দিল পেনিফিদার। তাচ্ছিল্যের সঙ্গে রোজিনা বলল, কড়িকাঠে আটকাবে না তো কি আমার মাথায় আটকাবে? এবার গ্রেনেডের ভেতর একটা প্রাইমার ঢুকালো সে। 5 মিনিট পর সমস্ত জিনিস সুটকেসে ভরে ঢাকনি বন্ধ করলো। মাথা ঝাঁকালো পেনিফিদার। গুড, এবার ফোন কল। প্রথম দুটো খেলা ড্র হলো। দাবার ছকে আবার নতুন করে ঘুঁটি সাজাচ্ছে, এমন সময় টেলিফোন বেজে উঠল। রিসিভার তুলে কানে ঠেকালো ক্যাপ্টেন হার্মিটেস, তারপর স্প্যানিশ ভাষায় বলল, দিন। মাউথ পিসে হাত চাপা দিল সে। টেবিলের উল্টো দিকে বসা সোহানার দিকে তাকালো। একটা মেয়ে জানতে চাইছে এখনো আমরা আপনাকে আটকে রেখেছি কিনা। হাতের হাতের দিকে তাকিয়ে থাকলো সোহানা। 1 সেকেন্ড পর বলল, বলুন, এইমাত্র আমাকে ছেড়ে দেওয়া হয়েছে। জিজ্ঞেস করুন কি চায় সে। ফোনে স্প্যানিশ ভাষায় কথা বলল ক্যাপ্টেন। বেশ কিছুক্ষণ সওয়াল জবাব চলল, তারপর আবার মাউথ পিসে হাত চাপা দিল সে। আপনার জন্য একটা মেসেজ আছে। মেয়েটি হিলটনে ফোন করেছিল, এইমাত্র জানতে পেরেছে যে আপনাকে এখানে আনা হয়েছে। মেসেজটা শুধু আপনাকে দেবে সে। সোহানার চোখ দুটো ঝিক করে উঠল। কিছুক্ষণ ইতস্তত করুন, অফিসিয়াল নিয়মের কথা তুলুন, তারপর রাজি হন। নিঃশব্দে হাসলো ক্যাপ্টেন, তারপর মাউথ পিস থেকে হাত সরালো। 2 মিনিট পর টেবিলের উপর দিয়ে রিসিভারটা সোহানার হাতে ধরিয়ে দিল সে। একটা নারী কণ্ঠ শুনতে পেল সোহানা। আপনি কি মিস সোহানা চৌধুরী? হ্যাঁ, আপনি কে বলছেন? আমার পরিচয় জানার দরকার নেই আপনার। আমি যে বারে কাজ করি সেখানে এক এশিয়ান এসেছিল। আমাকে $20 দিয়ে বলল আপনাকে একটা মেসেজ পৌঁছে দিতে হবে, বলেই চলে গেল। তার পেছনে লোক লেগেছে। মেসেজটা কি? হোটেল অ্যাম্বাসেডর, লবি। ওখানে রাত 2টোর সময় থাকবে সে। আরেকটা কথা বলেছে সে, কিন্তু কথাটার অর্থ বুঝতে পারছি না। হাত ঘড়ির দিকে তাকালো সোহানা। 1:30 বাজে। কথাটা কি? সে যদি ওদেরকে ধোঁকা দিতে পারে, ঠিক এই কথাটা বলল সে। ওখানেই সে থাকবে, সে যদি ওদেরকে ধোঁকা দিতে পারে। আর কিছু না, থ্যাংক ইউ ভেরি মাচ। অপর প্রান্তে ক্লিক করে আওয়াজ হলো। রিসিভারটা ক্যাপ্টেনের দিকে বাড়িয়ে ধরল সোহানা। মেয়েটি কি বললো শোনার পর ক্যাপ্টেন মন্তব্য করলো, সন্দেহ নেই এটা একটা ফাঁদ। হ্যাঁ, আমার খোঁজে হিলটনে কাউকে ফোন করতে বলবে না রানা। ও জানে ওখানে আমি যাইনি। পেনিফিদার তাহলে অ্যাম্বাসেডরে আছে। মৃদু কাজ ঝাঁকিয়ে চেয়ার ছাড়লো সোহানা। শার্টের প্রথম 3টে বোতাম খুলে ফেলল। ওর শার্টের বাটন হোল হেম কড়া বক্রমের সাহায্যে শক্ত করা হয়েছে, ফলে বুক থেকে অনেকটা সরে আছে। বলল, পেনিফিদার কিনা জানি না, তবে কেউ না কেউ অপেক্ষা করছে আমার জন্য, কাজে যেতে হবে।
হোটেলটা কোন দিকে বলুন তো? শহরের প্রায় বাইরেই বলা যায়, কিন্তু সত্যি যাবেন নাকি? আপনি জানেন এটা একটা ফাঁদ। ফাঁদ বলেই তো যাওয়া দরকার। রানার কাছে পৌঁছবার আর কোনো উপায় আছে? সম্পূর্ণ শান্ত সোহানা। ঝাড়া 3 সেকেন্ড সোহানার দিকে এক দৃষ্টে তাকিয়ে থাকলো ক্যাপ্টেন হার্মিটেজ। তারপর ছোট্ট করে মাথা ঝাঁকালো। তা নেই। অ্যাম্বাসেডর হোটেলটা নির্জন এলাকায়, পেনিফিদারের ঘাঁটি হিসেবে আদর্শ জায়গা। শহরের বাইরে বলে বছরের এই সময়টা ওখানে কেউ ওঠেও না। চেয়ার ছেড়ে সেও দাঁড়ালো। আপনার সঙ্গে যাব আমি। পুলিশ কার বাদ ক্যাপ্টেন, হানা দেওয়া চলবে না, তাড়াতাড়ি বলল সোহানা। কেন? আমার বিশ্বাস মিস্টার রানা এখনো বেঁচে আছেন। আমি এমন কিছু করব না যাতে ওর জীবন বিপন্ন হয়। আপনার বিশ্বাস সত্যি নাও হতে পারে। সত্যি হবারই বেশি সম্ভাবনা। ওরা ওকে কথা বলাবার চেষ্টা করবে, কথা দিনই বলবেন, আর কথা বলার সময় মাথা খাটাবেন। দরজার দিকে ঘুরল সোহানা। কাজ ঝাঁকিয়ে গান বেল্টটা তুলে নিল ক্যাপ্টেন। আপনার যা খুশি, হাল ছেড়ে দিয়ে বলল সে। তবে ফাঁদ পাতা হয়েছে জানলে আমি সেখানে যাই না। মৃদু হাসল সোহানা, বলল, কিন্তু টোপটাকে যদি আপনি প্রাণের চেয়ে বেশি ভালোবাসেন। হাত ঘড়ির উপর চোখ রেখে পেনিফিদার বলল, আর 15 মিনিট পর এখানে পৌঁছবে সোহানা। আমাদের এবার বেরিয়ে পড়া দরকার। দেখার খুব ইচ্ছে ছিল আমার, কাতর কণ্ঠে বলল ব্রুনেল। পরে নিকেলের মুখ থেকে শুনবো আমরা, বলে হাসলো পেনিফিদার। যাও, তুমি নিজের জায়গায় পজিশন নাও। যেদিক থেকে আসুক সোহানা, সিঁড়ি বা এলিভেটরের দিকে যেতে হলে লবিতে তাকে ঢুকতেই হবে। দেরি করো না, দেখা মাত্র উড়িয়ে দেবে। সাইড ডোর দিয়ে বেরিয়ে গাড়ির কাছে চলে যাও। স্টার্ট দিয়ে তোমার জন্য অপেক্ষা করবে আব্রাহাম। বেলা ভিস্টায় গাড়ি বদল করবে তোমরা। ঠিক আছে বস। M61 কোর্টের ভেতর দিয়ে দরজার দিকে পা বাড়ানো নিকেল। দরজার কাছে পৌঁছে ঘাড় ফিরে রানার দিকে একবার তাকালো সে। বড় এক টুকরো অ্যাডহেসিভ প্লাস্টার দিয়ে মুখ বন্ধ করা হয়েছে রানার। খরচের খাতায় তোমার নাম ওঠার আগে বান্ধবীর বিদায় নেওয়ার শব্দ শুনতে পাবে তুমি বন্ধু, বলল নিকেল। তুমি যাতে শুনতে পাও শুধু সেজন্যই আমি সাইলেন্সার ব্যবহার করছি না। দরজা পেরিয়ে লিভিং রুমে ঢুকলো সে। জিভ ও টাকরা সহ চোখে টট আওয়াজ করলো ব্রুনা। আমার বিশ্বাস তুমি ধরতে পেরেছ। এইমাত্র নিকেল সোহানার মৃত্যুদণ্ড ঘোষণা করলো। রানার দিকে তাকিয়ে সহাস্যে বলল সে। সোহানার মৃত্যুটা হবে দ্রুত, কিন্তু কুৎসিত। নিচু গলায় ধীরে ধীরে সন্তুষ্টির সঙ্গে বলল পেনিফিদার। আর তুমি মরবে ঘাম ঝরিয়ে। রোজিনার দিকে তাকালো সে। ব্যাখ্যা করে শোনাও ওকে, তারপর বাকি কাজটুকু শেষ করো। রাজি হওয়ার ভঙ্গিতে মাথাটা একদিকে কাত করলো রোজিনা। তারপর কোটের পকেট থেকে একটা ব্রাউনিং .25 অটোমেটিক বের করলো। কামরা থেকে বেরিয়ে গেল পেনিফিদার ও ব্রুনেল। রানা শুনতে পেল লিভিং রুমের বাইরের দিকে দরজা ওদের পেছনে বন্ধ হয়ে গেল। সমস্ত লাগেজ আগেই নিচে নামিয়ে নিয়ে গেছে ওরা। সুইটে এখন শুধু রানা ও রোজিনা রয়েছে। মেঝের দিকে তাকালো রানা। হলুদ গোল টিনটা মেঝেতে খাড়া করা রয়েছে। মাথার ফুটো থেকে বেরিয়ে উপর দিকে উঠে গেছে সরু তার। তারটা সিলিং এ লাগানো স্ক্রু আইয়ের ভেতর দিয়ে শিথিল ও তির্যকভাবে নেমে এসেছে দরজার দিকে। রোজিনার গলায় অসন্তোষ। ডিভাইসটা অগোছালো। এরকম ব্যস্ততার সঙ্গে কিছু করতে আমি একদম পছন্দ করি না, তবে কাজ করবে। দ্রুত মাথাটা ঝাঁকালো রানা। মুক্ত হাতটা মুখের প্লাস্টারের দিকে তুলল। হাতের রিভলভার রানার দিকে তাক করলো রোজিনা। তীক্ষ্ণ কণ্ঠে বলল, না। হাতটা নিচু করলো রানা। অস্ত্রধারীর চেহারা দেখিয়ে বলে দিতে পারেও ব্যবহার করবে কিনা। রোজিনা করবে। গ্রেনেডের চারধারে প্লাস্টিক এক্সপ্লোসিভ ঠাসা হয়েছে, তবে পিন বেরিয়ে আসার পর লিভারটা যাতে নড়তে পারে তার জন্য ফাঁক রাখা আছে, বলল রোজিনা। 1 সেকেন্ড ফিউজ, তারে টান পড়লেই বেরিয়ে আসবে পিন। তারটা যাতে অনায়াসে সরতে পারে সেটা নিশ্চিত করবে টিউবিং। বুঝতে পারছো তো? এক দৃষ্টে রোজিনার দিকে তাকিয়ে আছে রানা। বোকার মতো মাথা ঝাঁকালো। সামান্য আচ্ছন্ন বোধ করছে ও। এরকম জটিল ও কিম্ভূত কিমাকার বোমা জীবনে দেখেনি। তবে কোনো সন্দেহ নেই যে কাজ করবে। বোমাটা যখন ফাটবে কামরার একটা পিঁপড়েও বাঁচবে না। দরজার দিকে পিছু হটল রোজিনা। তারের শেষ প্রান্তটা তুলে নিল সে।
দরজার চৌকাঠে কবজার কাছাকাছি ফিট করা দ্বিতীয় স্ক্রু ওয়াইয়ের ভেতর ঢুকালো সেটা। বের করে আবার ঢুকালো কি হলে। বিছানা থেকে সুটকেসটা তুলে বাইরে লিভিং রুমে নিয়ে গেল। নিজের সঙ্গে তর্ক করছে রানা। এক ঝটকায় মুখের প্লাস্টার খুলে রোজিনাকে ঘুষ দেওয়ার প্রস্তাব দিলে কেমন হয়? তর্কটা জমল না, কারণ ওর প্রতিপক্ষ মনের একটা অংশ জানিয়ে দিল ওকে নড়তে দেখলেই গুলি করবে রোজিনা, তার উপর সেই নির্দেশই আছে। ঘুষের প্রস্তাবে রাজি হবার তার কোনো কারণও নেই। সে জানে এই মুহূর্তে ওর পকেট খালি। ঘুষের টাকা কেউ বাকি রাখতে চায় না। সে যে পেনি ফিদারের প্রতি অনুগত, তার আচরণ থেকে ইতিমধ্যে সেটা পরিষ্কার হয়ে গেছে। আরো ব্যাপার আছে, রানার কাছ থেকে ঘুষ খেলে পেনি ফিদার তাকে বাঁচিয়ে রাখবে না। তাছাড়া বোমাটা তার নিজের হাতে তৈরি, ওটাকে ফাটাতেই হবে। দোরগোড়ায় দাঁড়িয়ে আছে রোজিনা, কুচকে আছে ভুরু, চেহারায় রাজ্যের বিতৃষ্ণা। গোটা দৃশ্যটা সতর্ক দৃষ্টিতে শেষবার দেখে নিচ্ছে। একসময় আপন মনে মাথা ঝাঁকালো সে, তাকালো রানার দিকে, কথা বললো এমন সুরে যেন পুরুষ মানুষের উপর তার আজন্ম আক্রোশ। ডিভাইসটা খুব বেশিক্ষণ ধরে রাখতে পারবে বলে মনে করি না, তবে আশা করব অন্তত আমি হোটেল ছেড়ে চলে না যাওয়া পর্যন্ত ধরে রাখতে চেষ্টা করবে। জোরালো শব্দ আমি আবার সহ্য করতে পারি না। কিছু হটে কামরা থেকে বেরিয়ে গেল সে। দরজাটা এমন ভাবে বন্ধ করলো যাতে মাত্র 6 ইঞ্চির মতো ফাঁক হয়ে থাকে। তারপর কি হলে ঢোকানো তারটা ধরে টান দিল, যতক্ষণ না প্রায় টান টান হলো সেটা। শুভরাত্রি সিনিয়র, ডিভাইসটা এবার তুলে নিলে নিজের উপকার করা হবে। তাড়াতাড়ি হাঁটো ভাঁজ করে নিচের দিকে ঝুঁকলো রানা। দরজা বন্ধ হচ্ছে এই সময় টিনের চারধারে আঙুল জড়ালো। 1 সেকেন্ড পর আবার টান পড়ায় কি হোলের ভেতর ধীরে ধীরে ঢুকে যেতে শুরু করলো তার। সিধে হলো রানা, মুক্ত হাতটা লম্বা করলো। তালুর ওপর বোমা, ভুরুতে ঘাম জমে গেছে এরই মধ্যে। ভাবলো, খোদা, কোথায় থামতে হবে মেয়েটা জানে তো। ডান হাতটা ঠিক যখন দিগন্ত রেখার মতো সোজা ও সরল হলো, স্থির হয়ে গেল তার। রানা দাঁড়িয়ে আছে অপর হাতটা রেডিয়েটরের দিকে লম্বা করে, কবজিতে হ্যান্ডকাফ আটকানো। ওর ডান হাত বোমা সহ সিলিং এ আটকানো স্ক্রু আইয়ের সরাসরি নিচে পর্যন্ত লম্বা হয়ে আছে। হাতটা যদি মাত্র কয়েক ইঞ্চি নামায়, গ্রেনেডের পিনটা বেরিয়ে আসবে। বিস্ফোরণ ঘটলে দরজাটা উড়ে যাবে, হয়তো রোজিনাও আহত হবে, কিন্তু রানা অবশ্যই বাঁচবে না। দরজার বাইরে দাঁড়িয়ে তারটা কাটলো রোজিনা। প্রান্তটা একটা ছোট স্ক্রুতে শক্ত করে জড়ালো, তারপর কি হলে স্ক্রুটা এমন ভাবে ঢুকিয়ে দিল যাতে কেউ দেখতে না পায়। সুটকেস তুলে নিয়ে সুইটের দরজার দিকে এগুলো সে। বেরিয়ে এলো করিডোরে। চেহারা দেখে মনে হলো এইমাত্র কেউ যেন তাকে চরম অপমান করেছে। রানা শুনতে পেল আলোর সুইচ অফ করা হলো, বন্ধ হলো পাশের কামরার দরজা। লম্বা করা হাতে ধরা বোমাটার দিকে তাকালো ও। অনুভব করলো শরীরের ভেতর মাথা চাড়া দিয়ে ডানা ঝাপটাচ্ছে আতঙ্ক। গলা টিপে মারলো সেটাকে। আর 10 মিনিট, তারপর সোহানা আসবে। নিকেল ওর জন্য অপেক্ষা করবে লবিতে। মনটাকে শান্ত রাখতে হবে। আড়ষ্ট হতে শুরু করেছে হাতটা। শরীরের সমস্ত পেশি শিথিল করলো ও, শুধু ডান হাতটা শক্ত রাখলো যাতে বোমাটা ধরে রাখতে পারে। সময় মাত্র 10 মিনিট। এবার মাথা কাটিয়ে বের করতে হবে সোহানাকে কিভাবে বাঁচানো যায়। তার আগে নিজেকে বাঁচানো দরকার। ও বাঁচলে সোহানার বাঁচার একটু উপায় করা যাবে। বোমাটাকে যদি ঘোরাতে শুরু করে ও, টিন থেকে বেরিয়ে থাকা 1 ইঞ্চি টিউবে আটকে যাবে তারটা। না, তা সম্ভব নয়, কারণ তারটা প্রায় টান টান হয়ে আছে। মুখে প্লাস্টার থাকায় চিৎকার করাও সম্ভব নয়, তবে আওয়াজ করা সম্ভব। ভোতা গোঙানির মতো শোনাবে। মেঝেতে পা ঠোকেও শব্দ করা যায়। আওয়াজ শুনে যদি কেউ আসে, তারা বেডরুমে দরজাটা খুলবে, টান পড়বে তারে, গ্রেনেড থেকে বেরিয়ে যাবে পিনটা। দরজার কপাট মাত্র 3 ইঞ্চি ফাঁক হলেই বিস্ফোরণ ঘটবে। না, আওয়াজ করেও কোনো লাভ নেই। বিকল্প আর কি আছে? বোমা ধরা হাতটায় প্রচন্ড ঝাঁকে দিতে পারে, হ্যাচকা টানে ছিঁড়ে ফেলতে পারে তার। বিরতি না নিয়ে বিস্ফোরিত হবার আগে জানালা দিয়ে ফেলে দিতে পারে বোমাটা। মাত্র 1 সেকেন্ড ফিউজ, জানালা বন্ধ। সুপারম্যানও পারবে না। সোহানা যদি নিকেলকে ফাঁকি দিয়ে উঠে আসতে পারে, তাহলেও পরিস্থিতির কোনো পরিবর্তন ঘটবে না। সুইটে ঢুকে বেডরুমের দরজা খুলবেও, সেটাই ওর জীবনের সর্বশেষ কাজ হবে। হ্যান্ডকাফ, চাবি ছাড়া হ্যান্ডকাফ খোলার প্রশ্নই ওঠে না। চাবি থাকলেও প্রশ্ন ওঠে না, কারণ ডান হাতে বোমা থাকায় সেটাকে বাম হাতের কাছে আনতে পারবে না ও।
তবে বাম পাটা সাবধানে তুলল রানা। রেডিয়েটরের গায়ে আটকালো ওটাকে, তারপর টান দিল। হ্যান্ডকাফের রিং এর ভেতর কবজিটাকে মোচড়াতে শুরু করলো। 2 মিনিট পর রক্তে পিচ্ছিল হয়ে গেছে কবজি। হাল ছেড়ে দিল ও। মাংস হাড় মানতে পারে, কিন্তু হাড় ভাঙবে না। ওর হাত এত বড় যে রিং থেকে বেরোবে না। সর্বনাশ, ওর ডান হাত খানিকটা ঝুলে পড়েছে, টান টান হয়ে রয়েছে তার। সাবধানে ধীরে ধীরে বোমাটা 1 ইঞ্চি উঁচু করলো রানা। তারপর আবার মন থেকে সমস্ত চিন্তা বের করে দিয়ে পেশিগুলোকে শিথিল করার চেষ্টা করলো। কোনো না কোনো উপায় নিশ্চয়ই আছে। বোমাটার দিকে তাকিয়ে থাকলো। বিশ্বাস করতে পারলো না যে জিনিসটা ওর হাতে রয়েছে, অথচ সম্পূর্ণ অসহায়। বাহুটা এবার ব্যথা করছে। বেশ, বোঝা গেল নিজেকে রক্ষা করার কোনো উপায় দেখতে পাচ্ছে না ও। নিজেকে যদি রক্ষা করা না যায়, চিন্তা করো সোহানাকে কিভাবে বাঁচানো যায়। বোমাটা ফাটিয়ে দিতে পারেও, কামরাটা ধসে পড়বে, চেঁচামেচি ছুটোছুটি শুরু হয়ে যাবে গোটা হোটেলে। পুলিশকে ফোন করা হবে, কিন্তু সোহানার আগে পুলিশ পৌঁছবে না। তাছাড়া যাই ঘটুক, নিকেলকে বোকা বানানো সম্ভব নয়। এমনিতেই সন্দেহ আছে তার সোহানা এসে পৌঁছানো পর্যন্ত রানা টিকবে কিনা। কাজে বোমা ফাটলেও নিজের জায়গা ছেড়ে নড়বে না সে। টেবিলের নিচে সাবমেশিন গান লুকিয়ে লবিতে অপেক্ষা করবে সোহানার জন্য। না, বোমা ফাটিয়ে নিকেলকে তার জায়গা থেকে নড়ানো সম্ভব নয়। বরং হইহট্টগোলের মধ্যে কাজ ছেড়ে সহজেই পালাতে পারবে সে। ভুরু থেকে গড়িয়ে চোখে পড়েছে ঘামের ধারাগুলো। ভয়ে কুকড়ে গেছে রানার মন। নিজেকে তিরস্কার করলো ও। রোজিনা যখন বোমাটা সাজাচ্ছিল তখনই কিছু একটা করা উচিত ছিল। তাতে যদি বিপদ হতো, তাতেও একটা সান্ত্বনা থাকতো, অন্তত ঝুঁকি নিয়ে নিজেকে বাঁচাবার চেষ্টা করেছে। কিন্তু এখন তো চেষ্টা করারও কোনো সুযোগ নেই। নিচের লবিতে কোনো শব্দ নেই, কেউ নড়ছে না। 2 জন মাত্র লোক রয়েছে সেখানে, একজন নিকেল, অপরজন নাইট পোর্টার। খানিক আগে রিসেপশন ডেস্কে বসে ঝিমুচ্ছিল নাইট পোর্টার। এই মুহূর্তে ডেস্কের পেছনে মেঝেতে নিকেলের পায়ের পাশে পড়ে রয়েছে সে। মাথার পেছন থেকে এখনো রক্ত গড়াচ্ছে। পোর্টারের জ্যাকেটটা পরে নিয়েছে নিকেল, গায়ে ভালোই ফিট করেছে সেটা। তার সামনে এলোমেলোভাবে পড়ে রয়েছে একটা দৈনিক পত্রিকা। কাগজগুলোর নিচে থাকায় বাইরে থেকে সাবমেশিন গানটা দেখা যাচ্ছে না। ডান হাত দিয়ে সাবমেশিন গানের গ্রিপ শক্ত করে ধরে আছে নিকেল। ভারী উৎফুল্ল বোধ করছে সে। অনেকদিন হলো জ্যান্ত কোনো টার্গেটকে বুলেট দিয়ে ফুটো করার সুযোগ হয়নি তার। এটাকে নিকেল বলে সেলাই করা। ছোট ছোট কালো ফুটো তৈরি হবে সুস্বাস্থ্যের অধিকারিণী সোহানার শরীরে। নাভির নিচে থেকে ক্রমশ সেলাই করে উপর দিকে উঠে যাবে ফুটোগুলো গলা পর্যন্ত। তারপর আড়াআড়ি ভাবে বুকের মাঝখানে সেলাই পড়বে। ফুটোগুলো দেখতে হবে ক্রসের মতো। কালো গর্তগুলো ধীরে ধীরে লাল হয়ে উঠবে। তার আরো উল্লাস বোধ করার কারণ হলো এবারই প্রথম একটা নারী দেহকে টার্গেট হিসেবে পেতে যাচ্ছে সে। দুর্লভ একটা অভিজ্ঞতা, সন্দেহ নেই। সুইং ডোর ঠেলে লবিতে ঢুকবে সোহানা। হয় সিঁড়ির দিকে এগোবে সে, কিংবা পাশের এলিভেটরের দিকে। বলা যায় না, সে হয়তো সাইড ডোর দিয়ে ভেতরে ঢুকবে, তারপর করিডোর হয়ে লবিতে আসবে। তাতে কিছু যায় আসে না। এলিভেটর বা সিঁড়ির দিকে আসতে হলে তির্যক একটা পথ ধরে তার দিকে হাঁটতে হবে সোহানাকে। ট্রিগার টানার আগে ভালো করে দেখে নেওয়ার প্রচুর সময় পাবে নিকেল। উপভোগ্য সময় হলো ওটা যখন তুমি জানো আর 2 সেকেন্ড পর জ্যান্ত টার্গেট ছিন্ন ভিন্ন হতে যাচ্ছে, কিন্তু সে জানে না। মজাটা আসলে ঠিক তখনই পাওয়া যায়। নিকেল চায় রানা যেন অন্তত কিছুক্ষণ টিকে থাকে। সোহানা আসার আগেই যদি ফেটে যায় বোমাটা, সেট আপ খানিক বদলাতে হবে তাকে। সেটা অবশ্য কোনো ব্যাপার না, তবে সে চায় বান্ধবীর চিরবিদায় নেওয়ার শব্দটা রানা যেন শুনতে পায়। ওদের দুজনকেই ঘৃণা করে সে। তারা সবাই, পেনি ফিদারের সেনাতরা, রানা আর সোহানাকে প্রচন্ড ঘৃণা করে। পেনি ফিদারের কাছ থেকে 2 বছর আগে $20 লাখ হিরে কেড়ে নিয়েছিল ওরা দুজন। ফলে নিকেল তার লাভের বকরা $3 লাখ পায়নি। তার ইচ্ছে ছিল ওই টাকাটা পেলে নিজের একটা দল গড়ে তুলবে। এতদিনে তার নতুন দল দাঁড়িয়ে যেত, অথচ টাকার অভাবে শুরুই করতে পারেনি সে। কাজে প্রতিশোধ নেওয়ার এই সুযোগ পেয়ে ভারী খুশি লাগছে তার। রানা ও সোহানা দুজনেই মূর্তিমান আতঙ্ক। এরা বেঁচে থাকলে ওদের দলের ভবিষ্যৎ অন্ধকার। সাইলেন্সার ব্যবহার করার কোনো দরকার নেই। বাইরে স্টার্ট দেওয়া অবস্থায় অপেক্ষা করছে গাড়ি। পালানো কোনো সমস্যা নয়। সাইলেন্সার ব্যবহার করলে শব্দ হবে না, কিন্তু শব্দটাই তো আসল মজা। আর বেশি দেরি নেই।
হোটেল অ্যাম্বাসেডর থেকে আর মাত্র 200 গজ দূরে ওরা। রিয়ার ভিউ মিররে চোখ রেখে পেছনটা দেখে নিল ক্যাপ্টেন হার্মিটেজ। না, কেউ ওদেরকে অনুসরণ করে আসেনি। পেছনে একটাই মাত্র গাড়ি, ওটা 4 জন পুলিশ আছে। আগেই নির্দেশ দেওয়া হয়েছে, তাই ইতিমধ্যে দাঁড়িয়ে পড়েছে ওটা। সন্তুষ্ট বোধ করলো ক্যাপ্টেন। গাড়ি চালাচ্ছে ধীর গতিতে। গতি আরো একটু কমিয়ে বাঁক নিয়ে ঢুকে পড়লো হোটেলের সামনের চত্বরে। আপনি চান সামনের দরজা দিয়ে ভেতরে ঢুকে আমি? জানতে চাইল সে। ইচ্ছে করলে আপনি সাইড ডোর দিয়ে ঢুকতে পারেন। না, মিস্টার রানাকে টোপ বানিয়ে ফাঁদটা আমার জন্য পাতা হয়েছে, কাজেই এটা আমার ব্যক্তিগত দায়িত্ব। ওরা আশাও করবে আমাকে, আপনাকে নয়। না, সামনের দরজা দিয়ে আমাকেই যেতে হবে, বলল সুহানা। কিন্তু কথাটা শেষ করার সুযোগ পেল না ক্যাপ্টেন। টেরেসের নিচে ছোট ধাপ 3টার পাশে এরই মধ্যে পৌঁছে গেছে গাড়ি। সামনে সুইং ডোর। গাড়ি থামেনি, তার আগে দরজা খুলে নেমে গেল সুহানা। এক লাফে ধাপ 3টে চপকালো, ছুটছেও। আটকে উঠল ক্যাপ্টেন। ইঞ্জিন বন্ধ করলো। তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে পিছু নিল। রিসেপশন ডেস্কের পেছনে দাঁড়িয়ে আছে নিকেল। সুইং ডোরের স্লো ক্লোজিং মেকানিজমের আওয়াজ শুনতে পেল। 2 সেকেন্ড পর দেয়ালের কোণ ঘুরে দৃষ্টিপথে বেরিয়ে এলো একটি নারী মূর্তি, ঠিক যেখানটায় চড়া হতে শুরু করেছে লবি। পকেট বহুল একটা কালো শার্ট পরে আছে সোহানা, ম্যাচ করা স্কার্ট, গাঢ় রঙের নাইলন মোজা, মোকাসিন জুতো। খাসা মাল, ভাবল নিকেল। পা দুটো লম্বা আর নিরেট। আহ, কি সুন্দর রে মুখটা। বোকা মেয়ে। হাত দুটো খালি কেন তোর? তারপর লক্ষ্য করলো নিকেল ওর শার্টের বোতাম প্রায় কোমর পর্যন্ত খোলা। বাঘ ঘুরে হাঁটার গতি কমে গেল সোহানার। মাথা না নেড়ে শুধু চোখ ঘুরিয়ে পলকের মধ্যে পুরো লবিটা দেখে নিল। ট্রিগারে আঙুল পেঁচিয়ে 1-2 করে গুনছে নিকেল। ব্যাপারটা উপভোগ করছে সে। এই সময়টাই তো মজা। সোহানার দৃষ্টি এখন তার উপর। দাঁড়িয়ে পড়েছে ও। গাঢ় চোখ, ঠিক যেন মধ্যরাতের কালো একজোড়া নক্ষত্র। নিকেলের উপর গেঁথে আছে হিমশীতল, মমতাহীন। আত্মরক্ষার বা আক্রমণের কোনো লক্ষণ নেই, তবে শুধু ওর শারীরিক উপস্থিতিটাই বিরাট একটা হুমকি ও মারাত্মক অস্ত্র বলে মনে হলো। হাসি ও উল্লাস নিঃশেষে মুছে দিল নিকেলের মন থেকে। অকস্মাৎ নিদারুণ ভয় পেল সে। তার বাম হাতটা সাপের মতো এগুলো ব্যারেলটাকে সিধে করে ধরে রাখার জন্য। দৈনিক কাগজটা খসে পড়ল। বেরিয়ে এলো সাবমেশিন গান। মুহূর্ত মাত্র দেরি না করে ট্রিগারে টান দিল সে। উঁচু মানের কমব্যাটে একটা রহস্য আছে। একজন জুডোকুর নড়াচড়া মন্থর লাগে চোখে। আক্রমণ পুরোপুরি শুরু হওয়ার আগে প্রতিপক্ষ যেন বশ্যতা স্বীকার করে নিয়ে তার সঙ্গে সহযোগিতা করতে চায়। এক অদ্ভুত ভ্রম বা মায়া। নিকেলও সে ভ্রম বা মায়ার শিকার হলো। তার মনে হলো সোহানা ডান হাতটা অস্বাভাবিক ধীর গতিতে নড়ে উঠল, অথচ হঠাৎ করে সেখানে বেরিয়ে এলো কালো একটা জিনিস। জিনিসটা প্রচন্ড শব্দে গর্জে উঠল, মাত্র একবার। সেই সঙ্গে এক পাশে পড়ে যেতে শুরু করলো সোহানা। নিজের জায়গায় দাঁড়িয়ে মারা গেছে নিকেল। নাকের ঠিক উপরে 2 ভুরু যেখানে এক হয়েছে সেখানে কালো একটা গর্ত তৈরি হলো। 8 সেকেন্ডেরও কম সময়ের ভেতর 6 রাউন্ড গুলি বর্ষণ করে থেমে গেল সাবমেশিন গানটা। দ্রুত লবিতে ঢুকলো ক্যাপ্টেন, হাতে একটা .45 রিভলভার। প্রথমে সোহানাকে দেখতে পেল সে। মেঝে থেকে সিধে হয়ে দাঁড়াচ্ছে, ধোয়া বেরোচ্ছে ছোট্ট ফ্রেঞ্চ MAB .25 অটোমেটিকের মাজল থেকে। তারপর দেখলো নিকেলকে। 2 ভুরুর মাঝখানে গাঢ় লাল একটা গর্ত। কাউন্টারে পড়ে থাকা সাবমেশিন গানের উপর নেতিয়ে পড়েছে শরীরটা। সোহানার পেছনে ওপর দিকে দেয়ালের প্লাস্টারে ফাটল ধরেছে, খানিকটা খসেও পড়েছে মেঝেতে। মারা যাবার আগে নিকেলের ছিল ওটা সর্বশেষ কৃতিত্ব। পাশের গলিতে নিশ্চয়ই ওদের কোনো গাড়ি আছে পালাবার জন্য, তীক্ষ্ণ কণ্ঠে বলল সোহানা। আপনি ওর জ্যাকেটটা গায়ে চড়ান ক্যাপ্টেন। 10 সেকেন্ড পর সাইড ডোর দিয়ে ছুটে বেরিয়ে এলো ক্যাপ্টেন হার্মিটেজ, মাথাটা নিচু করে আছে। পোর্টারের জ্যাকেটটা বাতাসে উঠছে শরীরের দুপাশে, বোতাম লাগায়নি। সরু গলিতে সত্যি একটা গাড়ি রয়েছে, দেখলো সে। কালো পুরনো একটা মার্সিডিজ। ভেতরে একজনই মাত্র লোক। হাতলটা ধরলো ক্যাপ্টেন, হ্যাচকা টান দিয়ে খুলে ফেললো দরজা। হুইল ধরে আছে লোকটা। রিভলভারের ব্যারেল দিয়ে তার হাতের উপর বাড়ি মারল সে। তারপর লোকটার মুখের উপর চেপে ধরলো মাজলটা। মিস্টার রানা কোথায়?
হিস হিস করে জানতে চাইল সে। তার পেছনে উদয় হলো সোহানা। হুইল ধরা হাতের দুটো আঙুল ভেঙে গেছে, ব্যথায় চোখে অন্ধকার দেখছে লোকটা। তা সত্ত্বেও ঠোঁট দুটো পরস্পরের সঙ্গে শক্তভাবে চেপে রাখলো, চেহারায় জেদ। রিভলভারের ব্যারেলটা এবার তার মুখের ভেতর ঢুকিয়ে দিল ক্যাপ্টেন। জবাব দাও। গুঙিয়ে উঠে পেছন দিকে সরে যাবার চেষ্টা করলো লোকটা। থেতলানো জিভ আর ভাঙা দাঁতের ফাঁক দিয়ে চি চি করে বলল, 415, রুম 415। মাথা ঝাঁকালো ক্যাপ্টেন। রিভলভারের বাঁট দিয়ে লোকটার খুলির মাঝখানে বাড়ি মারলো সজোরে। তারপর পিছিয়ে এলো গাড়ির ভিতর থেকে। হোটেলের দিকে ছুটলো দুজন। প্রথমবার সোহানা লবিতে ঢোকার পর 60 সেকেন্ড পেরিয়েছে। প্রাইভেট লেখা একটা কামরা থেকে ভীত সন্ত্রস্ত এক লোক বেরিয়ে এলো প্যাসেজে, পরনে ড্রেসিং গাউন। কোথাও একটা বেল বাজছে। ধমক দিল ক্যাপ্টেন, ম্যানেজার। লোকটা মাথা ঝাঁকালো। গুলির শব্দ শুনলাম। ডাকাত পড়েছে, আপনার গেস্টদের বলুন তারা যেন রুম থেকে না বেরোয়। চিন্তার কিছু নেই, পৌঁছে গেছে পুলিশ। লোকটাকে পাশ কাটিয়ে প্যাসেজ ধরে আবার ছুটল ওরা। সোহানা বলল, সিঁড়ি। এলিভেটর মাঝপথে থেমে যেতে পারে। ঘাড় ফিরিয়ে ওর দিকে তাকালো ক্যাপ্টেন। সোহানার মুখে কোনো রেখা বা ভাঁজ নেই, মসৃণ পাথরের মতো। শুধু ঠোঁটের চারপাশে দৃঢ় প্রত্যয় ও আত্মবিশ্বাসের একটা ভাব ফুটে আছে। আপনার ধারণা ওরা মিস্টার রানার জন্য আমরা দেরি করে ফেলেছি? 3টে করে ধাপ টপকে উঠে যাচ্ছে সোহানা। কি করে বলি? শুধু জানি এত সহজে ব্যাপারটা মিটবে না। নিশ্চয়ই আরো কিছু করে রেখেছে ওরা।